বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। আমরা সবাই জানি এফসিপিএস, ডিপ্লোমা, এমডি এগুলোর পাশাপাশি কিন্তু এখন আমাদের বর্তমানে পছন্দনীয় একটি ডিগ্রি হচ্ছে এমআরসিপি। আর এই ডাক্তার হওয়ার পাশাপাশি অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে বিদেশে যে বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার। আর এই এমআরসিপি এই কোয়ালিফিকেশন যার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন দেশে ভালো জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। আজকে এই সেশনটিতে আমরা জানবো কিভাবে আমরা এমআরসিপি পার্ট 1 এর জন্য প্রিপারেশন নিব এবং অন্যান্য কি কি আরো ধারণা আমাদের থাকা উচিত এমআরসিপি ডিগ্রিটি আমাদের ঝুলিতে রাখার জন্য, সেই সম্পর্কে সব আদ্যপন্থা সব আলোচনা। এবং আজকের সেশনটিতে আমাদের সাথে মেন্টর হিসেবে রয়েছেন ডক্টর মাঝারুল ইসলাম চয়ন ভাইয়া। ভাইয়া ইন্ডোর মেডিকেল অফিসার হিসেবে রয়েছেন ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিলেট। যদি এই সেশনের টপিক রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তো আপনারা হচ্ছে আমাদের ফেসবুক লাইভ কমেন্ট সেকশনে অথবা সরাসরি জুম লিংকের মাধ্যমে যুক্ত হয়ে ভাইয়ের কাছে প্রশ্নটি করতে পারেন। এবং এই পুরো সেশনটিতে হোস্ট হিসেবে আমি আছি মালিয়া সেলিম মিম, পড়াশোনা করছি বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে, সেশন 2016-17। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ব্যস্ততা চলছে, স্বাভাবিক মেডিকেল প্রফেশন ব্যস্ততা থাকবেই, তো এগুলো সব মেনটেন করে আলহামদুলিল্লাহ ভালো আছে। আর অ্যাক্সিস মেডিকেল স্কুলকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি ভাইয়া, আমরা আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, তো আপনার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, দিনকাল অবশ্যই ব্যস্ততা থাকবে, প্রফেশন মানে ব্যস্ততা, তো সবকিছু মেনটেন করেই তো এই গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা বা পার্ট 1 ক্লিয়ার করা, সবগুলো মেনটেন করে আশা করি ভালোই আছি, তো ব্যস্ততা আছে। জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, এই যে এমবিবিএস থেকে শুরু করে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন পোস্ট গ্রাজুয়েশন করা, তো ভাই এই সময়টা মানে মেডিকেল স্টুডেন্ট থেকে একজন ডক্টর, দেন এখন হচ্ছে টিচার, তো ভাই এই একজন এই দীর্ঘ যে সময়টা যে পাড়ি দিয়েছেন সেটা হচ্ছে এই সময়টাকে কেমন কিভাবে উপভোগ করেছেন বা কেমন উপভোগ করেছেন? অনেক ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। যদি গ্রাজুয়েশনের ক্ষেত্রে বলি, গ্রাজুয়েশনে কোনো সময় আতেল টাইপের স্টুডেন্ট ছিলাম না, তো মোটামুটি কনসিস্টেন্ট ছিলাম আর খেলাধুলা যথেষ্ট করতাম। সো আমি বলবো যে গ্রাজুয়েশনে আমি আসলে অনেক এনজয়েবল বা থ্রিলিং ছিল আমার ক্ষেত্রে। আর পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে এই ফিফথ ইয়ার বা ইন্টারনেট চলাকালে মোটামুটি আমি ডিটারমাইন্ড ছিলাম যে মেডিসিনে ক্যারিয়ার করবো। সো এই একটা কনভিন্স ছিলাম যে মেডিসিনে ক্যারিয়ার করবো। তো ইন্টারনেট কমপ্লিট করার পরে এমআরসিপি প্ল্যান হয়, যে প্ল্যান করি যে এমআরসিপি করবো। সো আলটিমেটলি ওই কাজে লেগে যাই, যে পড়াশোনা শুরু করি। সো এই ট্রানজিশনটাও এরকম কোনো সময় লাগে নাই যে গো ফর সার্জারি বা কোনো গাইনিতে যাবো কিনা, তো এই কনফিউশনটা কোনো সময় ছিল না। এই ক্ষেত্রে আমি বলবো পোস্ট গ্রাজুয়েশন এমআরসি পার্ট 1 এর ক্ষেত্রেও স্মুথই গেছে। তো টোটালি দুইটা কম্বিনেশন মিললে থ্রিলিং ছিল আর কি জার্নিটা। অবশ্যই আর আজকে মেন্টর হিসাবে অবশ্যই এটাও যথেষ্ট এনজয় করবো ইনশাল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, তো এবার হচ্ছে আমরা মূল আলোচনায় আসি। তো ভাই হচ্ছে এমআরসিপি এক্সামটি বলতে আসলে কি বোঝায়? এমআরসিপি এক্সাম যদি আমি আমার পার্সপেক্টিভে আমি এটা দুইভাবে ডেফিনেশন ডিফাইন করব। যদি এটা ইউকের পার্সপেক্টিভে বলি, যে ইউকের ক্ষেত্রে এটা তো রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান থেকে মেম্বারশিপ এক্সাম, বা এটা কমপ্লিট করলে তারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হিসেবে কাউন্ট করে মেডিসিন। তো এই ক্ষেত্রে যারা ইউকে ট্রেনিং আছে, যারা কোর মেডিকেল ট্রেনিং বা ইন্টারনাল মেডিসিন ট্রেনিং বলে আইএমটি বা সিএমটি, তো তাদের ক্ষেত্রে স্পেশালিস্ট হতে হবে। ক্লিয়ার করে তারপর তারা এমআরসিপি এসটিপি লেভেলে, যেটা বলে একমাত্র এমআরসিপি ওয়ে, তারা যদি পরবর্তীতে কোনো সাব স্পেশালিটিতে সিসিটি বা কোর কম্পিটেন্স ট্রেনিং বলতে, এটা যদি তারা যেতে চায় বা ক্লিয়ার করতে চায় এসটি 5 এসটি 6 লেভেলে, মানে কনসালটেন্ট হওয়া, যেটা ফেলোশিপ বলে তারা, এই ক্ষেত্রে এমআরসিপিটা আর এমআরসিপি নিয়েই একটা পোস্ট গ্রাজুয়েশন একটা ডিগ্রি। সো এই ক্ষেত্রে ইউকে পার্সপেক্টিভে বলবো যে এমআরসিপি ছাড়া আপনার সাব স্পেশালিটিতে যাওয়া প্রায় ডিফিকাল্ট, যেমন নেফ্রোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, তারপর জেরিয়াট্রিক মেডিসিন, অ্যাকুট মেডিসিন, এগুলোতে এটা একটা মেজর রোল। আর ওভারসিজ পার্সপেক্টিভে বলতে যে আমরা অ্যাব্রোডে যারা আসি, যারা আমরা এই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা নিচ্ছি, আমাদের ক্ষেত্রে এটা একটা ক্লাবের অল্টারনেটিভ হতে পারে। যদি আমরা ইকেতে ক্যারিয়ার করতে চাই বা এনএইচএস এ জব করতে চাই, এটা ক্লাবের একটা অল্টারনেটিভ রুট।
এবং ওয়ে বেটার স্যালারি, ওয়ে বেটার আপনার রেজিস্টার লেভেলে যাবেন একটা ST3 লেভেলে। তো এই ক্ষেত্রে আপনার সাব স্পেশালিটিতে দেখতে পারতেছেন, সাথে এখানে থেকে ST3 লেভেলের এমআরসিপি একটা ওয়েল ইয়ার্ন একটা জব পাওয়া যায়। তো এই ক্ষেত্রে এই একটা ফ্যাক্টর। আর আরেকটা যদি ফ্যাক্টর বলি, গালফ কান্ট্রি যেগুলো আছে, দুবাই, ওমান বা সৌদি আরব, এগুলোতে এমআরসিপি পজিশন হিসেবে ওগুলোকে স্পেশালিস্ট হিসেবে কাউন্ট করে বা কনসালটেন্সি হিসেবে আপনি যে কোনো জব পাবেন। খুবই প্রেস্টিজিয়াস এবং ওয়েল রিকগনাইজড একটা পজিশন ডিগ্রি গালফ কান্ট্রিতে। সাথে সিঙ্গাপুরে, সাথে অস্ট্রেলিয়াতে, এমনকি আপনি যদি NHS এর এক্সপিরিয়েন্স থাকে এমআরসিপি অস্ট্রেলিয়াতে আপনি জব পাবেন। তো অনেক এটা ডিফারেন্সিয়েশন যদি বলি ওভারসিজ ক্ষেত্রে অথবা ইউকে ট্রেনিং এর ক্ষেত্রে, তো এটা ওর্থ অনেকগুলাই আছে। তো সাধারণত এটা হলো RCT এর একটা পোস্ট গ্রাজুয়েশন মেম্বারশিপ একটা এটাই। জি ভাই, ধন্যবাদ। তো ভাই, এমআরসিপি পরীক্ষায় এলিজিবল হতে গেলে কোনো রিকোয়ারমেন্ট লাগে কিনা বা কি কি ডকুমেন্ট লাগে? এমআরসিপি পার্ট 1 এর জন্য এলিজিবিলিটি লাগে। এটা প্রথমে হলো 1 ইয়ার ট্রেনিং লাগে। 1 ইয়ার ট্রেনিংটা আমরা ইজিলি ইন্টার্নশিপ, যেটা ইন্টার্নশিপ যে 1 ইয়ার আমরা স্পেন্ড করি টাইমটা, এটা দিয়ে আমরা এটা কাউন্ট করাতে পারি। সো আলটিমেটলি যে কোনো একটা ইন্টার্নশিপ পরে যে কোনো স্টুডেন্ট ইজিলি যে কোনো একটা ডায়েটে এমআরসিপির জন্য বসতে পারে। তো এটা একটা পজিটিভ পার্ট 1 এর জন্য। আর সাথে এখন অবশ্যই এমআরসিপি ওয়েবসাইটে একটা কি লাগবে, অ্যাকাউন্ট করতে হবে পার্সোনাল প্রোফাইল দিয়ে। তো যদি কেউ একটা ডায়েটে এক্সাম দিবে, তো ওই ডায়েটের অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের সাথে তাকে অবশ্যই ফিটা দিতে হবে, যেটা একটু এক্সপেন্সিভ। 608 পাউন্ড মেবি এখন একটু ইমপ্রুভ করছে, একটু বেশি কি করছে, 608 পাউন্ড। আর সাথে হলো প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন বলে এটাকে, যে আমরা যেটাকে বলি প্রভিশনাল সার্টিফিকেট। তো প্রভিশনাল সার্টিফিকেটের একটা ফটোকপি একজন এমআরসিপি হোল্ডার, যে এমআরসিপি কমপ্লিট, ওনার একটা সিল লাগবে, মানে অ্যাটেস্টেড কপি লাগবে। এই যদি এই প্রভিশনাল সার্টিফিকেটের, অথবা ব্রিটিশ কাউন্সিল থেকে একটা অ্যাটেস্টেড কপি লাগবে। এই কপিটা স্ক্যান করে আপনি RCB তে কি করতে হবে আর কি, মানে সাবমিট করতে হবে। তো ডকুমেন্ট হিসেবে বলবো যে প্রভিশনাল সার্টিফিকেট, যেটা আমরা যে কোনো ভার্সিটি থেকে যদি এই সিলেক্ট হয়, তাহলে সাজার ভার্সিটি থেকে এটা আনা হয়, বা ঢাকা হইলে তো ঢাকা ভার্সিটি বা যেগুলো আছে, তো এইরকম আর কি। আপাতত ডকুমেন্ট এইগুলো লাগে পারফরমেন্স। জি ভাইয়া, ধন্যবাদ। তো ভাই, এই পরীক্ষা টোটাল কয়টি পার্ট দেওয়া লাগে? এমআরসিপি পার্ট মেইনলি দুইটা। তো পার্ট 1 রিটেন, আর পার্ট 2 এর মধ্যে আরো দুইটা রয়েছে, যে পার্ট 2 রিটেন এবং পার্ট 2 পেসেস যেটাকে বলে। তো আলটিমেটলি এটা যদি তিনটা পার্ট বলা যায়, যে পেসেস একটা, পার্ট 2 রিটেন একটা, বা পার্ট 1, তো এরকম যে আলটিমেটলি তিনটা পার্ট। জি ভাই, ধন্যবাদ। তো ভাই, এই যে কত বছরের মধ্যে এই দুইটা পার্ট হচ্ছে কমপ্লিট করতে হয়, আর ভাই এরকম কি রয়েছে যে নির্দিষ্ট সময়, এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, যদি না পারে তাকে প্রথম থেকে আবার শুরু করতে হবে? হ্যাঁ, এরকম নিয়ম আছে। তারা কেউ যদি পার্ট 1 ক্লিয়ার করে বা পার্ট 1 পাস করলো, then তার এই টাইম থেকে উইথিন 7 ইয়ার্স এর ভিতরে তার পার্ট 2 এবং পেসেসটা কমপ্লিট করতে হবে। তার মানে একটা লিমিট দিয়ে, ইয়ার লিমিট দিয়ে দিছে যে 7 ইয়ার্স। আর আরেকটা জিনিস আছে, যে পার্ট 1ও ম্যাক্সিমাম একজন এক আইডি থেকে, মানে নট মোর দেন 6 টাইম, মানে 6 টাইমের বেশি ও অ্যাটেম্প নিতে পারবে না। তো এরকম প্রত্যেকটা পার্টেই যে নট মোর দেন 6 টাইমস ও অ্যাটেম্প নিতে পারবে না। যদি 6 টাইমস এর ভিতরে ও ক্লিয়ার করতে না পারে, তবে আবার প্রথম থেকে পার্ট 1 আসতে হবে। আবার সেম যদি পার্ট 1ও তার ক্লিয়ার হয়, পার্ট 2ও ক্লিয়ার হয়, কিন্তু পেসেসটা ও 6 টাইমের ভিতরে ক্লিয়ার করতে পারতেছে না, বা 7 ইয়ার্স এর ভিতরে ওর কমপ্লিট হয় নাই, তো আবার প্রথম থেকে, আবার পার্ট 1 থেকে আবার নিতে হবে। জি ভাইয়া, ধন্যবাদ। তো ভাইয়া, হচ্ছে আমরা এক্সামের ফরম্যাট এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যে ভাইয়া কি ধরনের কোশ্চেন প্যাটার্ন, তারপর হচ্ছে ডিউরেশন কত, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন, এইসব বিষয় সম্পর্কে যদি একটু জানাতেন আমাদেরকে। মার্ক ডিস্ট্রিবিউশন যদি আমি বলি, প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশন এটা সিলেবাস অনুযায়ী, প্রত্যেকটা সিস্টেম অ্যারাউন্ড 70টা সিস্টেম আছে ওদের। তো মেজর সিস্টেম যদি বলি, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, তারপর রেসপিরেটরি মেডিসিন, তো নেফ্রোলজি, রিমাটোলজি, সাথে কার্ডিওলজি, এরকম 8টা মেজর
যে সিস্টেমগুলো আছে অ্যারাউন্ড 14টা করে কোয়েশন কি করতে, মানে প্রত্যেকটাতে 14টা করে কোয়েশন থাকে। এই ফার্মাকোলজিতে 15টা, হেমাটোলজিতে একটু কম 10টা, প্লাস হেমাটো অঙ্কোলজি যদি মিক্স করা হয়, মানে অঙ্কোলজিতে 5টা, আগে তো দুইটা মিক্স ছিল হেমাটো অঙ্কোলজি, তো এটাকে এখন ডিভাইড করে দিয়েছে যে অঙ্কোলজিতে 5টা কোয়েশন থাকে আর হেমাটোলজিতে 10টা। আর অন্যান্য যেগুলো ছোট ছোট সিস্টেম আছে পেলিয়েটিভ, এগুলোতে 4টা কোয়েশন। তারপর ডার্মাটোলজিতে 8টা, সাইকিয়াট্রিতে 9টা, তারপর ক্লিনিক্যাল সায়েন্স যেটা, এটা একটু মেসিভ, 25টা কোয়েশন থাকে। তো এটার মধ্যে সাব ডিভাইড আছে অনেকগুলো, ক্লিনিক্যাল অ্যানাটমি, ক্লিনিক্যাল ফিজিওলজি, জেনেটিক্স, ইমিউনোলজি, স্ট্যাটিস্টিক্স, তারপর বায়োকেমিস্ট্রি, তো এইগুলো আছে। তো এটারও মার্ক ডিস্ট্রিবিউশন এখন টোটাল মার্ক হলো 1000, বা যেটা বলে 1000 মার্ক। তো এভারেজ 1000 মার্ক, আর পাস মার্ক হলো 540। তো এটা হলো নর্মালি যেটা মার্ক ডিস্ট্রিবিউশন, তাদের 540 পাস মার্ক, আর 1000 মার্কের এক্সাম হয়। আর টোটাল 200টা কোয়েশ্চেন থাকবে পেপার 1 এবং পেপার 2 তে। পেপার 1 এ 100 আর পেপার 2 তে 100, এরকম 200টা কোয়েশ্চেন। জি ভাইয়া, ধন্যবাদ। ভাই কি টাইপের হচ্ছে কোশ্চেন বেশি এসে থাকে, এবং কোশ্চেনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নে কি কোনো চেঞ্জ আসে, মানে বছরে বছরে এরকম যে এই বছরে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন, পরবর্তী বছরে হচ্ছে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন এসে থাকে? চেঞ্জ আছে, ধরুন 18 ডায়েটের পর থেকে ধীরে ধীরে, বা 15 থেকে 21 অবশ্যই অনেক চেঞ্জ আছে। মোর ডিফিকাল্ট, প্রত্যেকটা ডায়েটে ধীরে ধীরে একটু ডিফিকাল্টিটা একটু ইনক্রিজ হয়। প্যাথোফিজিওলজি বা অন্যান্য অনেক কিছুই তারা চেষ্টা করে একটু অ্যাড করার, কোয়েশ্চেন গুলো আর একটু ট্রিকি করে। তো এই জিনিসগুলো অবশ্যই আছে। এবং কোয়েশ্চেন ফরম্যাট যদি আমি বলি, কোয়েশ্চেন ফরম্যাটটা কয়েকটা ধরনের হইতে পারে। ফার্স্ট অফ হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা ডায়াগনস্টিক বেস যে সিনারিও গুলো। তো একটা এরকম আসতে পারে এক্সাম্পল, পেশেন্ট আসছে চেস্ট পেইন নিয়ে, প্লুরেটিক চেস্ট পেইন, রেসপিরেশনের সাথে সাথে ওর পেইন হয়। তারপর ওর কনসোলাইজেশন আছে একসাথে, কফ আছে, কোল্ড সোর আছে, রাস্টি স্পুটাম। তো এই সবগুলা একটা সিনারিও তো দিবে। তারপর বলবে যে ডায়াগনস্টিক কি, ডায়াগনস্টিক বা এটা কোন ডিজিজ। তো এটা কমিউনিটি অ্যাকোয়ার্ড, বা হতে পারে লিজিওনেলা নিউমোনিয়া বা মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, এরকম আরো 5টা দিবে। তো আলটিমেটলি এটা ডায়াগনস্টিক। আমি যদি এটা অবশ্যই কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যেটা স্টেপটোকস নিউমোনিয়া দ্বারা হয়। তা আমি যদি এই ডায়াগনস্টিকটা বা এই সিনারিওটা আমি এই ডিজিজ সম্পর্কে ভালোভাবে না জানি, কনসেপ্ট আমার যদি ক্লিয়ার না থাকে, তাহলে আমি এই ডিফারেন্সিয়াল ডিজিজ বার করতে পারবো, বাকিগুলোরে আমি এক্সপ্লোর করতে পারবো না। সো এইরকম একটা কোয়েশ্চেন গুলো আসবে ডায়াগনোসিস নিয়ে, ডায়াগনস্টিক। তো এটা এক ধরনের প্যাটার্ন। আরেক ধরনের প্যাটার্ন আছে যে ওরা বলবে যে বেস্ট ম্যানেজমেন্ট কি বা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি। একটা সিনারিও দিবে, একটা উইলসন ডিজিজের সিনারিও দিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল এটা উল্লেখ করলো না যে এটা উইলসন ডিজিজ। তার মানে আমার ক্লিয়ারলি বুঝতে হবে যে এটা উইলসন ডিজিজের একটা সিনারিও ছিল। এখন বলবে যে এটা বেস্ট ম্যানেজমেন্ট কি, বা এটার গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি। তো এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। তার একটা কোয়েশ্চেন আসতে পারে ম্যানেজমেন্ট নিয়ে, দেন নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি। তো এজমার পেশেন্টের ক্ষেত্রে, এজমার পেশেন্টের ক্ষেত্রে প্রথমে হয়তো শর্ট অ্যাক্টিং বিটা টি অ্যাগনিস্ট পাচ্ছে ও, কিন্তু স্টিল ওর কফটা অ্যাগ্রাভেট হচ্ছে। এখন নেক্সট স্টেপ কি। তো আমরা নেক্সট স্টেপের ক্ষেত্রে এরকম দিবে, তারপর 5টা অপশন দিবে নেক্সট স্টেপ কি। তো নেক্সট স্টেপে অবশ্যই আমরা লো ডোজ কর্টিকোস্টেরয়েড যেটা ইনহেলার আমাদের দিতে হবে। তো এইরকম একটা ম্যানেজমেন্ট গুলো আসে, এরকম কোয়েশ্চেন প্যাটার্ন আসে। আরেক ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন যদি বলি, ফার্মাকোলজিক্যাল যেগুলো আছে, যে মেকানিজম অফ অ্যাকশন, এই একদম ডাইরেক্ট সিঙ্গেল আনসার। এগুলা যদি না আইডিয়া থাকে তাহলে আনসার করা ইম্পসিবল। মিথোট্রেক্সেটের মেকানিজম অফ অ্যাকশন অবশ্যই যদি না জানা থাকে, তাহলে এটা আসলে আনসার দেওয়া ডিফিকাল্ট। তো এরকম অনেক প্যাটার্নের কোয়েশ্চেন গুলো আছে। তো কয়েকটা প্যাটার্ন তারা ফলো করে। আর কিছু আছে ইম্পসিবল সবার জন্য দেওয়া, যে এক্সট্রা অর্ডিনারি কোয়েশ্চেন, খুবই ডিফিকাল্ট। তো এগুলা না হলেও কোনো মেজর ফ্যাক্টর না যে পাস করার জন্য এটা বিশেষ ইম্প্যাক্ট ফেলাবে না। ওইটাই। ধন্যবাদ ভাইয়া। তো ভাই বর্তমানে হচ্ছে এক্সামের ভাইয়া পাস মার্ক কত, এবং এই পাস যে মার্ক, ভাই এই মার্কে কি প্রতি বছরে কোনো চেঞ্জ হয়? পাস মার্কটা কনসিস্টেন্ট, 540 পাস মার্ক কনসিস্টেন্স, এটা চেঞ্জ হবে না কখনো, এটা কোনই তারা চেঞ্জ। কিন্তু এই 540 পেতে হলে যে কয়টা কোয়েশ্চেন কারেক্ট করতে হবে, এইটা চেঞ্জ হয়।
এটা কোনো কনফার্মেটরি না যে আমি 110টা যদি কারেক্ট হয় এই ডায়েটে আমি 540 পাবো, এরকম না। তো আমাদের ডায়েটে হয়তো বলতে গেলে এই বিগত কয়েক সালের ভিতরে সবচেয়ে বেশি কোয়েশ্চেন পারা লাগছে, মানে কারেক্ট করা লাগছে 540, প্রায় 131, 131টা কোয়েশ্চেন পারা লাগছে 540 পাওয়ার, তাহলে অনেক কোয়েশ্চেন পারা লাগছে। তো এরকম ভেরি করে কোয়েশ্চেন, কারণ ওরা ইকুয়েটিং সিস্টেমে মার্ক ডিস্ট্রিবিউশন দেয়। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের মান সেম, প্রত্যেকটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন হতে পারে 7 মার্ক, আর একটা কোয়েশ্চেনের হতে পারে প্রায় 2 বা 3 বা 1, এরকম হতে পারে। তো ইম্পর্টেন্স বা এটার গুরুত্ব দেখে, ইম্পর্টেন্ট কোনো মেজর কোনো সিস্টেম থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো এগুলাতে মার্ক বেশি থাকে। আবার একটা সহজ কোয়েশ্চেন যদি কেউ ভুল করে বা আনসার না করতে পারে, তাহলে এটাতে আমার মার্ক কাটে তারা বেশি। 5 মার্ক না, তো 7 মার্ক 8 মার্ক করে কাটতে পারে। সো মার্ক ডিস্ট্রিবিউট এই ক্ষেত্রে 540 ফিক্স, কিন্তু কোয়েশ্চেন কয়টা ক্লিয়ার করতে হবে বা কারেক্ট করতে হবে এটা বেরি প্রত্যেক ইয়ার। জি ভাইয়া, ধন্যবাদ। ভাই অনেকে এই বিষয়ে জানতে চায় যে ভাইয়া এমআরসিবি পার্ট 1 ক্লিয়ার করতে চাইলে ভাইয়া হচ্ছে কোন কোন সাবজেক্ট বা কোন কোন টপিকের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত, এবং ভাইয়া হচ্ছে কোন সাবজেক্ট গুলোতে হচ্ছে স্টুডেন্টরা বেশি খারাপ করে থাকে? এটা আসলে সবার ক্ষেত্রে সেম হবে না, কোন সাবজেক্টটা কঠিন বা কোন ডায়েটে এরকম স্পেসিফিকলি থাকে না যে এই সিস্টেমটা সবসময় কঠিন থাকে। আমাদের সময় অপথলমোলজিটা কঠিন ছিল, কিন্তু এটা অনেকে হয়তো এতটা কেয়ার করে না বা এতটা ইম্পর্টেন্স দেয় না। অপথলমোলজি আসলে এই ডায়েটে একটা খুবই কঠিন ছিল। তো আমি মনে করি এটা কোনো ভেরি করে, বাট মেজর সিস্টেম যেগুলো যেগুলো আমরা বলি যে কার্ডিওলজি, নিউরোলজি, তারপর এন্ডোক্রাইনোলজি, ফার্মাকোলজি, এগুলো মেজর সিস্টেমের যদি ভালোভাবে প্রিপারেশন না থাকে, তো এগুলোতে কম পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। মানে আনসার যে কোয়েশ্চেন গুলা না বুঝলে এই মার্ক গুলা কমে যায়। তো এগুলো পার্সেন্টেজ যদি কমে, তাহলে অবশ্যই পাস করা খুবই ডিফিকাল্ট। এটা মেজর সিস্টেম গুলো অংশ ক্লিয়ার করতে হয়। আর মাইনর সিস্টেম গুলো আছে, ছোট ছোট সিস্টেম গুলো যে কম মার্ক থাকে, এগুলোতে থেকে মার্ক তোলা যায় বেশি যদি খুব ভালোভাবে প্রিপারেশন হয়, তো এগুলো থেকে অনেক মার্ক তোলা যায়। তো এই ক্ষেত্রে দুইটার সিচুয়েশনে দুইটাই অনেক ইম্পর্টেন্ট। তা আমি কোনো স্পেসিফিকলি বলবো না যে এই এগুলা পড়লে ভালো হয় বা এগুলা পড়লে কি, আমি বলবো সবগুলারই সমান গুরুত্ব দিতে হবে। জি ভাইয়া, ধন্যবাদ। ভাই এমআরসিবি পার্ট 1 এর ভাই সিলেবাস সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে ভাই হচ্ছে এরকম কি কোনো টপিক রয়েছে যে এখান থেকে মাস্ট কোশ্চেন আসবেই? সিলেবাস আমি তো আগে বলছি, সিলেবাস যদি 17টা সিস্টেম থাকে, এর মধ্যে 8টা প্রায় মেজর সিস্টেম: নিউরো, এন্ডোক্রাইনোলজি, তারপর কার্ডিওলজি, তারপর আছে নেফ্রোলজি, রেসপিরেটরি মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, এর মধ্যে আছে হেমাটোলজি। এগুলোর প্রত্যেকটাতে 14 মার্ক, মানে 14টা কোয়েশ্চেন থাকে, 14 কোয়েশ্চেন। ফার্মাকোলজিতে 15, তারপর জার্মাটোলজিতে 8, সাইকিয়াট্রিতে 9, পেলিয়েটিভে 4, অপথলমোলজিতে 4 থাকে, তারপর অঙ্কোলজিতে 5, আর ক্লিনিক্যাল সায়েন্সে 25টা কোয়েশ্চেন। এই সবগুলা মিলে তারা 200টা কোয়েশ্চেন কি করে। আর মোটামুটি যদি বলি টপিক গুলো বলি, অবশ্যই প্রত্যেকটা সিস্টেমের মেজর টপিক গুলো থাকে। এখন যদি আমি কার্ডিওলজিতে বলি, অবশ্যই এখান থেকে এরিথমিয়া থেকে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এগুলো থেকে আসবে, ইনভেরিয়েবলি আসবে। লংটিউটি, সাডেন কার্ডিয়াক ডেথের যে কজ গুলো আছে, যে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ নিউরো, এই কার্ডিও বা ব্রুগার সিনড্রোম, এগুলো থেকে ইনভেরিয়েবলি আসে। তারপর হার্ট ফেলিওর থেকে ম্যানেজমেন্ট ইনভেরিয়েবলি আসে। এসটিএমআই, নন এসটিএমআই, এগুলো থেকে ইনভেরিয়েবলি আসে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থেকে আসে, মানে একটা থেকে দুটো কোশ্চেন প্রত্যেকবারই আসে। তো এগুলা যদি কার্ডিওলজিতে এই কয়েকটা ইম্পর্টেন্স বলি, নিউরোলজিতে স্ট্রোকের যে অ্যানাটমিক্যাল সাইট, স্ট্রোকের লেশন গুলা, যে ওয়েলেনবার্গ সিনড্রোম, ল্যাটারাল মেডুলারি বা মিডিয়াল পন্টাইন সিনড্রোম, আইকা পাইকা, যেগুলো মানে আমরা বলি আর্টারি লেশন গুলো, তারপর ওয়েভার সিনড্রোম। তো এগুলো থেকে আমার আমার ডায়েটে আমি 3টে কোয়েশ্চেন পাইছি। তো এগুলো থেকে আসবে, স্ট্রোকের এই লেশন গুলো আসে। তারপর আইয়ের লেশন বা বাইটেম্পোরাল হেমাইনোপিয়াটা কি দ্বারা হয়, বা প্যারাইটাল লোবি ইনভলভ হলে আইয়ের কোন লেশনটা হয়, তো এগুলো আসে। তারপর যদি আমি বলি পার্কিনসন্স ডিজিজ,
অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, লেও বডি সিনড্রোম, তারপর হলো যদি বলি মাইসথেনিয়া গ্রেভিস, ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম, মোটর নিউরন ডিজিজ, গুলিয়ান-বারি সিনড্রোম। সো এগুলো থেকে ইনভেরিয়েবলি আসে। তো আমি স্পেসিফিকলি বলবো না যে এই টপিক গুলো অবশ্যই পড়তে হবে, সাথে কার্ডিওলজিক্যাল যে ড্রাগ গুলো আছে, কার্ডিয়াক ড্রাগ, এমিওডারন, ডাইগক্সিন, তারপর বিটা ব্লকার, এই সবগুলাই আসে। মানে অনেক টপিক বলতে গেলে যে আসলে কোনগুলাই বাদ, প্রত্যেকটা ডায়েটে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে ফিরে এইগুলো থেকে আসে, সব ইম্পর্টেন্ট সবগুলাই। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই আমরা বুক লিস্ট সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে ভাই কোন কোন ম্যাটেরিয়ালস বা কোশ্চেন ব্যাংক হচ্ছে আমরা ফলো করতে পারি, এবং বিশেষ করে যারা ভাই ফ্রেশ গ্রাজুয়েট স্টুডেন্ট তাদের জন্য কোন বইগুলো হচ্ছে বেস্ট হবে? বুক লিস্ট যদি বলি, একটা আমি এটা দুই ভাবে ডিফাইন করবো, দুই ভাগে ভাগ করবো। একটা হলো রিভিউ বুক, যেটা হার্ড কপি রিভিউ বুক হিসাবে, যেটা নোটস আছে হামাদ, আর একটা আছে স্টেপ আপ যেটা মাগরাবি। তো এই দুটো বুকস যেটা পপুলার, যে মানুষ রিভিউ বুক হিসেবে কাজ ইউজ করে বা এটা পড়ে। আর কোয়েশ্চেন ব্যাংক, তো এটা আর হলো কোয়েশ্চেন ব্যাংক। তো কোয়েশ্চেন ব্যাংক হিসাবে উম, বলবো যে পাস্ট মেডিসিন একটা অনেক একটা ইম্পর্টেন্ট বা খুবই সফিস্টিকেটেড একটা কোয়েশ্চেন ব্যাংক, সাথে পাস্ট টেস্ট বা অন এক্সাম। আমি পার্সোনালি পাস্ট টেস্ট প্রিফার করি, বা আমি পার্সোনালি পাস্ট টেস্টটা সলভ করে যাই। তো যদি কোয়েশ্চেন ব্যাংক বলি, আমি পাস্ট মেডিসিন পাস্ট টেস্ট দুইটা বলবো। আর রিভিউ বুক হামাদ অথবা মাগরাবি, কিন্তু মাগরাবি একটু ব্যাকডেটেড, ম্যানেজমেন্ট গুলা একটু ব্যাকডেটেড। তো এগুলা পাস্ট মেডিসিন যদি কেউ অনলাইন সাবস্ক্রিপশন করে, অবশ্যই বলবো যে অনলাইন সাবস্ক্রিপশন করার জন্য। এটা সবচেয়ে আপডেটেড থাকে, ম্যানেজমেন্ট সবগুলাই আপডেটেড থাকে। তো এই ক্ষেত্রে এটা কারেক্ট করা যায়, কারেকশন করা যায় মাগরাবি। আর হামাদ বা নোটস এটা একটু একটু ডিটেলস অনেক বেশি, পড়লে অনেক ভালো, কিন্তু রিভিশন দিলে একটু একটু কঠিন হয়ে যায়, এটা বারবার রিভাইজ দিতে একটু কঠিন, কারণ একটু মেসিভ একটা বই, অনেক বড় বই। তা আমি পার্সোনালি মাগরাবি আমি দেখি। আর কোয়েশ্চেন বুক পাস্ট মেডিসিন, পাস্ট টেস্ট। তো একটা কোয়েশ্চেন বুক থাকবে, রিভিউ বুক। আর যদি কনসেপ্ট ক্লিয়ার করা একটা ফ্যাক্টর, এই ক্ষেত্রে শুধু মাগরাবি বা হামাদ দিয়ে কনসেপ্ট ক্লিয়ার হবে না, মেজর সিস্টেম। এই ক্ষেত্রে ফ্রেশার যারা বা নতুন যারা, তাদের ক্ষেত্রে অবশ্যই একটা মেইন বই, ডেভিডসন বা অক্সফোর্ড, যে কোনো একটা মেইন বই সাথে রাখলে, যে ইম্পর্টেন্ট যে সিস্টেম গুলো আছে, কার্ডিওলজি, তারপর এন্ডোক্রাইনোলজি, এগুলো কিন্তু টোটালি কনসেপ্ট বেস, এগুলো বুঝতে হবে। কারণ এগুলো না বুঝে পড়লে আলটিমেটলি কি করা যাবে না, সিনারিও বেস গুলো ধরাই যাবে না। দেন সলভ করবে, কোয়েশন সলভ হবে, কিন্তু আলটিমেটলি না বুঝে এক্সামে গিয়ে সবগুলাই কনফিউজ থাকবে, ডেফিনেটিভ আনসার করা খুবই ডিফিকাল্ট। তো এই ক্ষেত্রে এই কনসেপ্টটাই হলো মেইন। এই কনসেপ্টটা নেওয়ার জন্য, এই মেডিসিন বেসিক কনসেপ্টটা নেওয়ার জন্য মেইন বই, সাথে এই রিভিউ গুলো যদি কম্বিনেশন করে কেউ পড়ে, বা ফ্রেশার্স যারা নিউ, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেসিকটা স্ট্রং থাকে, এবং আমি মনে করি ইজিলি এমআরসি পার্ট ক্র্যাক করা ইজিলি পসিবল। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই প্রিপারেশন কবে থেকে নেওয়া উচিত বলে আপনি মনে করেন, যে হ্যাঁ এই সময় থেকে প্রিপারেশন নেওয়া তার জন্য বেস্ট হবে? প্রিপারেশন, যেহেতু এক্সামটা ইন্টার্ন কমপ্লিট করার পরেই যে কোনো একজন দিতে পারে, যদি তার এলিজিবিলিটিটা হয়। তো একটা হলো যদি উইথিন ইন্টার্ন থাকার সময়, ইন্টার্ন থাকাকালীন ও কিভাবে পড়ে। এখন অবশ্যই ইন্টার্ন থাকাকালীন তার সার্জারি বা গাইনি অন্যান্য প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তো কি করতে হয়, বিজি থাকে। আমি মনে করি এই টাইমটা যদি কেউ কনসেপ্ট ক্লিয়ার করে, মেইন বইয়ের সাথে রিভিউ বুকটা খুব ভালোভাবে পড়ে, তো এই কনসেপ্টটা, বেসিক মেডিসিনের কনসেপ্টটা যদি ও ক্লিয়ার করে, তাইলে ওর জন্য পরে ইন্টার্ন কমপ্লিট হওয়ার পরে যে 3 মাস বা 4 মাস থাকে, এই টাইমে ইজিলি কোয়েশন সলভ করে লাগবে। কোয়েশন গুলো সলভ করে, কোয়েশন ব্যাংক গুলো যদি সলভ করে, তারপর যে কোনো একটা ডায়েটে এপিয়ার করতে পারে। তো এটা একটা পারফেক্ট একটা টাইম আমি মনে করি, ইন্টার্ন প্লাস ইন্টার্নের পরের 6 মাসের ভিতরে। তো এটা বেস্ট টাইম, এটা আমি বলবো। আর যারা অলরেডি ইন্টার্ন কমপ্লিট, তো তাদের জন্য এখনো যদি বেসিক বা মেডিসিনের এই কনসেপ্ট গুলো এখন ক্লিয়ার হয় নাই, তো যে কোনো সময় তারা পড়া শুরু করতে পারে। তো একটা টাইম কি করে, এটা তো আর কি নাই, বেরিয়ার নাই, যে কোনো একটা টাইমে কি করে উইদিন 4 বা 5 মান্থ একটা টার্গেট বা যে কোনো একটা ডায়েট টার্গেট রেখে তারা পড়তে পারে।
জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই, প্রিপারেশন কিভাবে নেব এটা ভাবতে ভাবতে কিন্তু অনেকখানি সময় চলে যায়। তো ভাই, কিভাবে প্রিপারেশনটা নেওয়া যেতে পারে এবং পড়ার যে শিডিউলটা সেটা কিভাবে সাজানো যেতে পারে, মানে আপনার মতামত অনুযায়ী? আমার পার্সোনালি আমি প্রিপারেশনটা এটা 3 ভাগে নেই। যে প্রথম হলো অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা যে কোনো মেডিসিন অনেক কনসেপ্ট, এবং এমআরসিপি টোটালি ক্লিনিক্যাল কনসেপচুয়াল একটা এক্সাম। সো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্স যে প্রত্যেকটা মেজর সিস্টেম গুলা, মেইন বই ডেভিডসন হোক, অক্সফোর্ড বা সাথে রিভিউ ইউজ করে এই কনসেপ্ট গুলা ক্লিয়ার করতে হবে 2 থেকে 3 মাস। আমি প্রায় 2 থেকে আড়াই মাস এরকম সময় দেই এই কনসেপ্ট গুলা ক্লিয়ার করার জন্য। এই সময় আমি কোয়েশ্চেন কোনো ব্যাংক সলভ করি নাই। তো এটা একটা। তা আরেকটা হলো কোয়েশ্চেন ব্যাংক। তো পরের আমি 4 মাস কোয়েশ্চেন ব্যাংকে সময় দিই, পাস মেডিসিন আর পাস টেস্ট। পাস মেডিসিন, পাস টেস্টের ক্ষেত্রে 4 মাসের ভিতরে হয়তো 3 মাস আমি দুইটা চেষ্টা করি, দুইটা একবার রিভিশন দেওয়ার। 3 মাস পরে 1 মাস আমি হাতে রাখি রিভিশন দেওয়ার জন্য। 1 মাস আমি হাতে রাখি রিভিশন দেওয়ার জন্য। তো এই টাইমে আমি আমার পার্সোনাল নোট ছিল, এই পার্সোনাল নোট গুলো আমি সলভ করি, সাথে পাস্ট পেপার, তো এইগুলো পড়ি। তো আলটিমেটলি আমার ক্ষেত্রে বলবো, বা সবার ক্ষেত্রে আমি বলি, কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে। এমআরসিপি পার্ট 1 কি করার জন্য, পাস করার জন্য কনসেপ্টটা যদি 1-2 মাস বা প্রায় মাস যে টাইমে লাগে, এইগুলা এই টাইমটা সময় দিতে হবে। তারপর কোয়েশ্চেন ব্যাংক, আমি বলবো যে কোনো দুইটা কোয়েশ্চেন ব্যাংক, আইদার পাস মেডিসিন প্লাস পাস টেস্ট অর অন এক্সাম, যে কোনো একটা চুজ করা যায়। তো দুইটা কোয়েশ্চেন সলভ করলে মোটামুটি পসিবল যে কোনো ডায়েটে বসা যাবে, এবং অবশ্যই রেজাল্ট খুব ভালো হবে। জি ভাই, ধন্যবাদ। এবার এক্সাম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনার নিজস্ব কোনো পড়ার টেকনিক বা প্যাটার্ন ছিল কিনা, যেটা হচ্ছে আমাদের সাথে শেয়ার করলে হচ্ছে আমাদের জন্য পড়াটা আরো গোছানো আরো ইজি হতো, বা হচ্ছে মনে রাখা ইজি হতো? হ্যাঁ, আমার পার্সোনাল কিছু টেকনিক ছিল অবশ্যই, সবারই থাকে। তা আমার পার্সোনাল টেকনিক ছিল, উম, আমি নোট করছি যে আমার পার্সোনাল প্রত্যেকটা রিভিউ গুলার নোট আমার ছিল একটা সিঙ্গেল লাইন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। একটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন গুলা কি, বা ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট গুলা কি। তো এই প্রত্যেকটা জিনিস, সাথে ফার্মাকোলজিক্যাল এর ক্ষেত্রে মেকানিজম অফ অ্যাকশন, ইম্পর্টেন্স ড্রাগ গুলা, প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ আমি একটা টু দা পয়েন্ট যেগুলো মেইন পড়া উচিত, মানে রিভিশনের জন্য বারবার পড়া উচিত, যেগুলো ভুলে যাই, তো এইগুলো আমি নোট করে রাখছি প্রত্যেকটা সিস্টেমে। তো এটা আমার শেষের দিকে খুবই কাজে লাগছে। জাস্ট রিভিশন থরলি পড়ে গেলে যাওয়ায় অনেক টাইম মানে কম লাগছে, তো এই একটা প্লাস পয়েন্ট ছিল। আর কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে আমি আমার পার্সোনাল কিছু টেকনিক ছিল। আমি পাস মেডিসিন বা পাস টেস্ট দুইটাই অনলাইন সাবস্ক্রিপশন করি। পাস মেডিসিনের ক্ষেত্রে ফার্স্ট টাইম যখন আমি সলভ করতে যাই, তো আমার অ্যারাউন্ড 65 to 70% আমার কারেক্ট। তো সেকেন্ড টাইম যখন রিভিশন দেওয়ার প্ল্যান করি, তা আমি রং গুলা, যেগুলো প্রায় 30% কোয়েশ্চেন যেগুলো আমার ভুল ছিল, এটার ওদের একটা ফর্মেটই আছে যে রং কোয়েশ্চেন অনলি সলভ করা যায়, তো ওদের অ্যাপসে এরকম সিস্টেম ছিল। তো আমার টার্গেট থাকে যে নেক্সট টাইম আমি যখন রিভিশন দিব পাস মেডিসিনটা, রং কোয়েশ্চেন গুলো আগে রিভিশন দিব, কোন কোন জায়গায় আমার ভুল আছে, ল্যাকিংস আছে, বা এগুলো আমি মেইন বই সাথে রিভিউ গুলা পড়ে ক্লিয়ার করবো। তো এই একটা জিনিস আমার প্রথম যখন এরকম রিভিশন দিই প্রত্যেক সিস্টেম ওয়াইজ, আর আগের কারেন্ট কোয়েশ্চেন গুলো পরে আবার যখন রিভিশন দিই, এগুলো থরলি বেশি সময় লাগে না, অনেক কম টাইম কনজিউমিং, মানে আমার টাইম অনেক হেল্পফুল হয়, বেঁচে যায় আমাদের। তো এই একটা ক্ষেত্রে এই টেকনিকটা আমি পাস মেডিসিন পাস টেস্টের ক্ষেত্রে দুটার ক্ষেত্রে আমি ইউজ করি। তো আমার দুইবার দুইবার রিভিশন ছিল, তো ওটাতে আমি 2 টাইম রিভিশন করি, তো অনেক সময় আমার কমে যায়। আর একটা ক্ষেত্রে ছিল 1 মান্থ আগে আমার এক্সামের, আমি কোয়েশ্চেন ব্যাংক এগুলা না সলভ করে আমি পাস্ট পেপার গুলা সলভ করা শুরু করি, যেটা পাস্ট পেপার ছিল পাস পাস টেস্টের অনলাইন সাবস্ক্রিপশনের পাস্ট পেপার। আর পাস্ট পেপারটা হলো বিগত অন্যান্য সালের এই যে মেডিসিনের মানে এমআরসিপির এক্সামের যে কোয়েশ্চেন, এগুলো একটা কালেকশন, 15 থেকে প্রত্যেকটা 100টা করে কালেকশন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই হেল্পফুল। মানে প্রত্যেক বিগত সালে কোন কোন কোয়েশ্চেন গুলো আসছে, এগুলো তারা সুন্দর করে একটা পেপার ওয়াইজ দিয়ে দিছে, তো এটা এক্সাম ওয়াইজ বা এক্সামের মতো এটা সলভ করা যায়। এগুলো আমি দুইবার রিভিশন দিই, লাস্ট মান্থে দুইবার রিভিশন দিই। তারপর আমার যে নোট গুলা করছি,
এই পার্সোনাল নোট এগুলো বারবার রিভিশন দিয়ে থাকি। তো কোনো কোয়েশ্চেন ব্যাংক বা বড় কোনো রিভিউ কোনো কিছু পড়া লাগে নাই, তো এগুলো থরলি করছি। আর সাথে ওয়ান উইক ওয়ান উইক আগে আমি এমআরসিপির কি আছে যে ওয়েবসাইটে তাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন, যে এমআরসিপি স্যাম্পল কোয়েশ্চেন 200টা কোয়েশ্চেন থাকে, মোটামুটি সিমিলার টু মানে অ্যাকচুয়াল এক্সাম, যেটা এক্সামের মতো কোয়েশ্চেন গুলো। তো এই ক্ষেত্রে আমি অ্যাসেস করি পার্সোনালি। এক সপ্তাহ আগে আমি এই জিনিসগুলো সলভ করি, 200টা কোয়েশ্চেন আমি সলভ করি, যে আমার টোটাল অন প্রিপারেশন ওকে, তা আমি একটা কোয়েশ্চনটা সলভ করে দেখি আমার কতটুকু ইমপ্রুভ বা কতটুকু আমি প্রিপারেশনটা হয়েছে। তো এগুলো এই 200টা কোয়েশ্চেন যেটা সলভ করে, এটা আমার অবশ্যই অনেক একটা বুস্ট আপ করে, কনফিডেন্স বুস্ট আপ ছিল, ভালো মার্ক আসছিল। তো আমি মনে করি আমি প্রিপারেশনটা আমি এইভাবেই নেই, যে শেষ 1 মান্থ আমার টোটালি ছিল ফার্স্ট পেপার, আমার নিজস্ব নোট, আর আমি সিম্পল কোয়েশ্চনটা এটা সলভ করি, আর এর আগে আমি যতটুকু সম্ভব কোয়েশ্চন ব্যাংকটা এর আগের মান্থ গুলাতে কোয়েশ্চন ব্যাংক গুলা সলভ করি। তো এরকমই। তো আমি এটা আমার পার্সোনাল টেকনিক আমি যদি বলি। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই অনেকে এই বিষয়ে জানতে চাচ্ছে যে ভাইয়া যারা ফ্রেশ গ্রাজুয়েট স্টুডেন্ট বা যারা ভাইয়া ইন্টার্নশিপ করতেছে, তাদের ক্ষেত্রে হচ্ছে প্রিপারেশন নিতে কতদিন টাইম লাগতে পারে? গ্রাজুয়েটের ক্ষেত্রে আমি নট মোর দেন 8 মান্থ, নট লেস দেন 6 মান্থ, এটা আমি পার্সোনালি আমি বিলিভ করি। কারণ 8 মান্থ আমি এই কারণে বললাম যে অবশ্যই তার মেডিসিনের কনসেপ্টটা আসলে 5 বছরের কমই ক্লিয়ার থাকে, স্পেসিফিক মেডিসিনের উপরে তাহলে সময় একটু কম থাকে, অন্যান্য এক্সাম প্রফ এগুলো নিয়ে বিজি থাকে। তো এই কনসেপ্টটা আয়ত্ত আনার জন্য বা ক্লিয়ার করার জন্য, বেসিকটা আনার জন্য প্রায় আমি বলবো যে 3 মাস সময় দেওয়া উচিত। ডেভিডসন থেকেই হোক বা কোনো রিভিউ বুক, মাগরাবি, হামাদ এগুলা থেকেই হোক। তো এই 3 মাস আমি বলবো যে তার সময় দেওয়া উচিত। আর বাকি 5 মান্থ এটা টোটালি কোয়েশ্চেন ব্যাংকের উপর, কোয়েশ্চেন ব্যাংক সলভিং। তো একজন ফ্রেশ গ্রাজুয়েট ক্ষেত্রে আমি বলবো 8 মান্থ অপটিমাম। আর যদি কেউ এটা আরো ডিউরেশন কমাতে পারে, হ্যাঁ 6 মাসের ভিতরে যদি কেউ আনতে পারে পার্সোনালি পসিবল, কিন্তু নট মোর দেন 8 মান্থ। 8 মান্থের বেশি প্রয়োজন নাই। আবার 6 মাসের কম হলে দেখা যাচ্ছে যে তার ওই বেসিক নেওয়ার টাইমটা কম থাকে, ওই কনফিউশন থেকে যায় এক্সামে, ওই কনসেপ্টটা যদি ঠিকভাবে ক্লিয়ার না হয় আগে, তো দেখা যায় তার স্টিল কনফিউশনটা থাকে। তো আমি বলবো 8 মান্থ বা নট লেস দেন 6 মান্থ। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই আমাদের তো এখন ফিফথ ইয়ার থেকে হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার, এই কোশ্চেন গুলো নিয়ে কিছুটা ধারণা দিয়ে দেওয়া হয়ে থাকে। তো ভাই যারা হচ্ছে এমআরসিপি মানে এই সময় থেকে এমআরসিপি সিস্টেম ওয়াইজ যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো যদি সলভ করতে থাকে, তো ভাই তার প্রিপারেশন কতটুকু এগিয়ে থাকবে, এবং এই সময় আসলে প্রিপারেশন নেওয়াটা উচিত হবে কিনা? কারণ ভাই অনেকে বলে থাকে যে ফাইনাল ইয়ারের মানে যে পড়াশোনা তার প্রতি ফোকাস থাকা উচিত। তো ভাই আপনার মতামত কি? এক্স্যাক্টলি ট্রু, যে ফাইনালের যেহেতু অবশ্যই ফাইনাল প্রফের উপরেই ফোকাস রাখা উচিত, কারণ এটাই কেন শুধু মেডিসিন না, এটার সাথে গাইনি আছে, সার্জারি আছে। তো মেডিসিন সোলোলি মেডিসিনের উপর যদি কেউ ইম্পর্টেন্স দেয়, ভাগ্যে দুইটা খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা পসিবিলিটি অনেক বেশি। এখন এমআরসিপি ইউকে বেসড এক্সাম, এটা তাদের ম্যানেজমেন্ট, তাদের সবকিছু নাইস গাইডলাইন ওরিয়েন্টেড এক্সাম। তো ফিফথ ইয়ারে এগুলা পড়ে সবকিছু পড়ার কোনো প্রয়োজন নেই। আমি এই ক্ষেত্রে এটা বলতে পারি যে এসবি এর ক্ষেত্রে যদি ডায়াগনোসিস বেস বা ডিজিজ বেস যেগুলো এসবি আছে, যে কোনো ডিজিজ, প্রত্যেকটা মেডিসিনের তো আমরা ডিজিজ গুলা ফাইনাল প্রফিল গুলা ডিল করা লাগে, এজমা, সিওপিডি বা এই সবগুলা ইম্পর্টেন্স ডিজিজ, এগুলা কেউ ডিটেলস ইচ্ছে করলে পড়তে পারে। এগুলার এসবিএ যেগুলো আছে, যে ডিজিজ বেসড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডিফার করা যায় বা এক্সক্লুড করা লাগে, এই এসবিএ গুলা ও যদি সলভ করতে চায় পারবে, মানে করলে ভালো অবশ্যই করতে পারবে। কিন্তু ম্যানেজমেন্ট, সরাসরি ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন বা ফার্মাকোলজিক্যাল অন্যান্য যেগুলো আছে এগুলোর কোনো প্রয়োজন নাই আমি মনে করি এই টাইমে, কারণ সময় এমনি কম থাকবে ফাইনাল প্রফের জন্য। আর এমআরসিপি যাই হোক, এটা সবকিছু কোরিলেট করা যাবে না ফিফথ ইয়ারে অন্যান্য সিলেবাসের সাথে, তো এটা ডিফিকাল্ট হয়ে যায়। আমি পার্সোনালি বলবো যে পুরোপুরি কোনো প্রয়োজন নাই এসবি এর জন্য, কিন্তু যদি কেউ এই ডিজিজ বেসড এসবিএ গুলা যদি সলভ করে, তো অবশ্যই তার শার্প হবে এবং ফাইনাল প্রফেও তার মেডিসিনের উপকার আসবে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ।
তো ভাইয়া অনেকে এই বিষয়ে জানতে চায় যে ভাইয়া হচ্ছে ইন্টার্নশিপের যে 1 বছর, সেই 1 বছর ধরে যদি কেউ সে প্রিপারেশন নিতে চায়, তো ভাইয়া তার প্রিপারেশন নেওয়াটা সম্ভব কিনা? কারণ ইন্টার্নশিপের সময় তো ভাই অনেক কাজের চাপ থাকে, বা নতুন করে ক্লিনিক্যাল সে হচ্ছে পরিচয় হয়। তো ভাইয়া এক্ষেত্রে হচ্ছে তার সম্ভব কিনা, কারণ এমআরসিপি কোর্সটাও কিন্তু অনেক কঠিন। 1 year ইন্টার্নিং টাইমে ভেরি মাচ পসিবল কেউ যদি চায়, কিন্তু একটা জিনিস হলো, আমি বারবার বলি যে 1 year কেউ যদি কোয়েশ্চেন ব্যাংক সাথে সলভ করতে চায়, সাথে কনসেপ্ট, আমি এটা বলবো যে ওই 1 year যদি কেউ মেইন বই বা রিভিউ বুকটা যদি মেইন ইম্পর্টেন্স দেয়, যে আমি এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করবোই, মেডিসিনের যে প্রত্যেকটা সিস্টেমে মেজর সিস্টেম সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা থাকবে, এই 1 year যদি আমি চেষ্টা করি, এটা ভেরি মাচ পসিবল। কিন্তু কোয়েশ্চন সলভিংটা হয়তো একটু এলোমেলো হয়ে যায়, কারণ কোয়েশ্চন সলভিং ফেজটা সব সময় টোটালি ফোকাস থাকতে হবে কোয়েশ্চন ব্যাংক সলভিং। এখন কেউ যদি গাইনিতে থাকে, ওর ক্ষেত্রে তো আসলে ডেইলি ইম্পসিবল কোয়েশ্চন সলভ করা, বা একটা সবসময় হ্যাকটিক সিচুয়েশন থাকে, এই ক্ষেত্রে তো ডিফিকাল্ট। তো একদিন কোয়েশ্চন সলভ করে যদি মধ্যে আবার 2-3 দিন গ্যাপ থাকে, আবার কোয়েশ্চন সলভ করলে দেখা যাবে আগের কোয়েশ্চন গুলো আর কোনো মাথায় থাকে না। তো এটা একটু ডিফিকাল্ট। তো এই ক্ষেত্রে আমি বলবো 1 year যদি কেউ চেষ্টা করে, পসিবল, যেহেতু 12 মান্থ অনেক হিউজ টাইম, কনসেপ্টটা যদি ক্লিয়ার করে, কেউ চেষ্টা করে কনসেপ্টটা ক্লিয়ার করে, মেডিসিনের এই কনসেপ্টটা নিয়ে যদি ইন্টার্ন কমপ্লিট হওয়ার 4 থেকে 5 মাস বা 3 মাসের ভিতরে টার্গেট থাকে যে আমি নেক্সট ডায়েটটাই আমি দিব, বা 4 মান্থের পরে যে ডায়েটটা এটাতে আমি দিব, তো এই 4 মাস যদি সোলোলি খুব ভালোভাবে করে একদম টোটালি কোয়েশ্চেন ব্যাংকে সময় দেয়, তাহলে তোর ইজিলি হয়ে যায়। তাই আমি বলবো যে পরের 4 মাসটা অ্যাড করা ভালো ইন্টার্ন কমপ্লিট করার পর। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই কোশ্চেন প্যাটার্ন তো ক্লিনিক্যাল ওয়েতে এসে থাকে, তো ভাই এক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, পেপার 1 যেটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, সবগুলো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। পেপার 1 ক্ষেত্রে ইন্টার্নি থাকাকালীন যতটুকু মেডিসিনে ক্লিনিক্যাল ও এক্সপোজার, আমি মনে করি এনাফ, মোর দেন এনাফ। কারণ এটা স্টিল থিওরিটিক্যালি থাকে। পেপার 2 বা যে পার্ট 2 বা পেসিস এর ক্ষেত্রে মোর ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, একদম ক্লিনিক্যাল থাকা খুবই জরুরি। ক্লিনিক্যাল প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে সরাসরি পেশেন্ট সম্পর্কে ডিল করা, এটা খুব ইম্পর্টেন্স একটা জিনিস। এক্ষেত্রে পার্ট 1 ক্ষেত্রে এটা থিওরিটিক্যাল একটু বেশি। তো এত পার্ট 1 ক্ষেত্রে যে একদম লাগবে আলাদা আরো 1 year 6 month আমার সময় দিতে হবে ক্লিনিক্যালে, এত ইম্পর্টেন্স না। ইন্টারনি যে টাইমটা আছে ওই টাইমটা ও ইজিলি কি পারবে, এই টাইমটা যদি ও মেডিসিনে খুব ভালোভাবে সময় দেয়। আর পার্ট 2 বা পেসিস এর ক্ষেত্রে আমি বলবো অবশ্যই যদি 1 year, পেসিস এর ক্ষেত্রে তো অবশ্যই আরো 1 year লাগে, ট্রেনিং লাগে ক্লিনিক্যাল ক্ষেত্রে। তো এইগুলোর ক্ষেত্রে যখন কেউ ক্লিনিক্যালি আরো সোলোলি মেডিসিনের উপর খুব গুরুত্ব দিয়ে ট্রেনিং করে, ওর জন্য বেটার হয়। পার্ট 1 এর জন্য ইন্টার্নি এনাফ, ইন্টার্নি চলাকালীন যে মেডিসিনের টাইমটা, এটাই মোর দেন এনাফ। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই এখন তো ফাইনাল ইয়ারে হচ্ছে মেডিসিন, আমরা ডেভিডসন, তারপর হচ্ছে আব্দুল্লাহ স্যারের শর্টকেস লংকেস ম্যাকলোডস এই বইগুলো হচ্ছে ফলো করি। তো ভাই এই বইগুলোর মধ্যে বিশেষ করে ডেভিডসন যদি কেউ ভালো মতো পড়ে, তবে তার পার্ট 1 এবং পার্ট 2 এর প্রিপারেশন হচ্ছে কতটুকু এগিয়ে থাকবে? যদি এই বিষয়ে কিছু একটু জানাতেন। ডেভিডসন অবশ্যই, সবকিছু ডেভিডসনে আছে। ডেভিডসন অনেক বড় বই, এবং ও একটা সফিস্টিকেটেড বই, এমন কোনো জিনিস নাই যে মেডিসিনে ডেভিডসনে না। তো একজন কেউ যদি ডেভিডসন পড়ে, যদি কমপ্লিট করতে পারে, তো অবশ্যই তার জন্য আমি বলবো 60 to 70%, 60% এমআরসিপি প্রিপারেশন কমপ্লিট, কারণ তার কনসেপ্ট সবগুলা ক্লিয়ার। কিন্তু এমআরসিপি প্রিপারেশনের জন্য ডেভিডসন যে লাগবে এরকম কিছু না। ডেভিডসন ছাড়া যেগুলা কনসেপ্ট ক্লিয়ার ও নর্মালি বুঝতেছে না রিভিউ দ্বারা, তো এইগুলোর ক্ষেত্রে ডেভিডসন ইউজ করতে পারে। ডেভিডসনটা আরো ডিটেলস, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য ডেভিডসন হেল্প নিতে পারে। কিন্তু ডেভিডসনটা তো অনেক ভাস্ট, সো এটা রিভিশন দেওয়া প্রায় ডিফিকাল্ট হয়ে যায়, এত বড় বই। তাই এমআরসিপির জন্য কোনো প্রয়োজন নাই, কিন্তু কেউ যদি ডেভিডসন পড়ে এমআরসিপির জন্য অবশ্যই পজিটিভ। প্রায় 50 to 60% প্রিপারেশন আমি বলি তার ক্লিয়ার। বাকি 40% তোর কোয়েশ্চেন সলভিং লাগে, যেহেতু এটা নাইস গাইডলাইন সোলোলি তারা ফলো করে, তো প্রত্যেকটা ম্যানেজমেন্ট, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তো এইগুলোর জন্য কোয়েশ্চেনটা যখন যে কোনো কোয়েশ্চেন সলভ করলে মোটামুটি প্রিপারেশনটা হয়ে যায়। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। ভাই প্রিপারেশন তো না হলো বেশ ভালো করে, তো ভাই প্রিপারেশন অ্যাসেসমেন্টের কি কোনো সিস্টেম রয়েছে যে নিজেকে যাচাই করার জন্য, এবং থাকলে সেটা কি ধরনের বা কিভাবে দেওয়া সম্ভব? অ্যাসেসমেন্ট অপশন আছে। যদি
কেউ পাস মেডিসিন, ওই তো বললাম কোয়েশ্চেন ব্যাংক যদি অনলাইন সাবস্ক্রিপশন কেউ করেন, পাস মেডিসিন, পাস টেস্ট, এগুলোতে এরকম অপশন আছে কত পার্সেন্ট একটা সিস্টেমে আমার এসবিআই হয়েছে, তো কম্পেয়ার করতে পারবে ওভারসিজ সবার কাছে, যে যত অ্যাব্রোডেরও অনেকেই এক্সাম নিয়ে আছে, যারা এই পাস মেডিসিন সাবস্ক্রিপশন করছে তারাও এক্সাম দিচ্ছে বা তারাও সলভ করতেছে। তো ওদের থেকে আপনি কতটুকু আগে আছেন বা পিছিয়ে আছেন এই জিনিসটা অ্যাসেস করা যায়, নিয়মিতই অ্যাসেস করা যায় কোয়েশ্চেন সলভের মাধ্যমে পাস মেডিসিনে বা পাস টেস্টে, এই অপশন গুলো আছে। তো এই ক্ষেত্রে একটা অ্যাসেস করা যায়, and একটা অপশন রেগুলার অ্যাসেস করা যায় কোয়েশ্চেন সলভের সাথে সাথে। আর আরেকটা যদি বলি, ওই আমি বলি যে একদম শেষের দিক যেটা অ্যাসেসমেন্ট, 10 দিন বা 1 সপ্তাহ আগে, যেটা এমআরসিপির ওয়েবসাইটে যেটা আমি স্যাম্পল কোয়েশ্চেন আগে বললাম, যে স্যাম্পল কোয়েশ্চেনটা এটা একটা ওয়ান্ডারফুল একটা টুলস হতে পারে কেউ অ্যাসেসমেন্ট করার জন্য, যে আমি কতটুকু এই 4 থেকে 5 মাস বা যতটুকু সময় নিয়ে আমি প্রিপারেশনটা নিছি, আমি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবো যে অরিজিনাল এক্সামে, যেটা এক্সাম হবে। তো এই ক্ষেত্রে এই যারা স্যাম্পল কোয়েশ্চেনটাকে এসএস হিসেবে নেয়, ফাইনাল এক্সাম হিসেবে কাউন্ট করে, তো তারা এই ক্ষেত্রে এটা একটা খুব এক্সিলেন্ট একটা টুল হতে পারে। এবং আমি বলবো প্রায় এই ধরনের কোয়েশ্চেন গুলাই আসে, বা এই টাইপের বা এরকম সিনারিও বেসড কোয়েশ্চেন গুলাই আসলে মেইন এক্সামে চলে আসে। হুবহু তো অবশ্যই আসবে না, কিন্তু এই ধরনের মানে টপিক ওয়াইজ এই কোয়ালিটির কোয়েশ্চেন গুলাই আসে পার্ট ওয়ানে। তো এইটা একটা এক্সিলেন্ট একটা তার টুল হতে পারে অ্যাসেস করার জন্য। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই এমআরসিপি এক্সামে তখন সিট পাওয়া অনেক কঠিন, আমরা শুনি যে ভাই সার্কুলার দেওয়ার সাথে সাথে নাকি বুকিং হয়ে যায়। তো ভাই এক্ষেত্রে হচ্ছে কতদিন আগে থেকে সিটটা বুকিং দেওয়া যেতে পারে, বা ভাই কিভাবে হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো সিটের জন্য, বা কার সাথে যোগাযোগ করবো, যদি এই বিষয়ে একটু জানাতেন। এখন একটা ডায়েটে যখন অ্যাপ্লিকেশনের কি দিয়ে দেয়, তারা ডেট দিয়ে দেয় যে এত তারিখ থেকে ইন্টারন্যাশনাল যারা আছে তাদের জন্য চালু হবে, যে অ্যাপ্লাই করতে পারবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আগে কয়েকদিন আগে বা অনেক আগ থেকে একটা পার্সোনাল প্রোফাইল বা এমআরসিপি ওয়েবসাইটে নিজের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এটা তো অবশ্যই। তো এখান থেকে অ্যাপ্লাই এক্সামিনেশন বা এরকম অপশন আছে এক্সাম অ্যাপ্লিকেশনের, এরকম একটা এখান থেকে আমি বলবো যে উইদিন 1 আওয়ার এটা করা উচিত। কারণ আমি আমি যেটা আমি অ্যাপ্লাই করি 10 মিনিটের ভিতরে অ্যাপ্লিকেশন আমি অ্যাপ্লাই করি সকাল 6টায়। কারণ এটা আসলে সবার ক্ষেত্রে এটা একটা রিস্ক, যে এত কি করে যদি হঠাৎ করে যদি না তাকে সিট না পাওয়া যায়, এরকম ঘটে। কিন্তু এই জিনিসটা যদি আমি বলি, ডেসপারেট থাকাটাই বেটার এই ক্ষেত্রে। তাহলে সকালে উঠেই 5টার সময় উঠেই ওয়েট করা উচিত। উইদিন 10 মিনিটের ভিতরে যদি অ্যাপ্লিকেশনটা করা যায়, অ্যাপ্লাই করা যায় ওই সাইট থেকে, তাইলে ওকে। কারণ এই টাইমে ইমিডিয়েটলি যে ফিটা দেওয়া লাগবে এরকম কিছু না, কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাইটা করে রাখা উচিত উইদিন আওয়ার। কারণ দেখা যাচ্ছে যে এখন অবশ্যই মেডিকেল এমআরসিপি এক্সামিনার এখন বাড়তেছে বাংলাদেশে, এটা পপুলারিটি অনেক আগের থেকে অনেক বেশি। তো এই রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরেও 1-2 দিন পরে দেখা যাচ্ছে যে সিট খালি থাকে। দেখা যায় কয়েকদিন পরে দেখা যায় সিট বুক, 1 ঘন্টা পরে দেখা যায় ঢাকাতে আর কোনো সিট নাই। তারপরেও দেখা যায় 1-2 দিন বা কয়েকদিন পরে কিছু সিট খালি থাকে। তো এই রিস্কটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই মনে হয় প্রথম উইথিন 1 আওয়ার বা উইথিন 10 to 15 মিনিটের ভিতরে অ্যাপ্লাই করা উচিত। আর অ্যাপ্লিকেশন করা যাবে মানে অ্যাপ্লাই করা যাবে এটা এমআরসিপি ওয়েবসাইটে গিয়ে, যে যে প্রোফাইলটা তৈরি করা হয় ওইখান থেকে এক্সাম হিস্ট্রি না মানে অ্যাপ্লিকেশন এক্সাম অ্যাপ্লাই এর ক্ষেত্রে অপশনগুলো থাকে, ওইখান থেকে অ্যাপ্লাই করলে ইজিলি হয়ে যাবে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই অনেকে তো প্রপার গাইডলাইনের অভাবে ভাই বিভিন্ন কোচিং সেন্টারে হচ্ছে শরণাপন্ন হয়, এবং সেক্ষেত্রে ভাই অনেক টাকা তো খরচ হয়ে যায়। আবার এরকম হয় যে ভাই আমরা ফিফথ ইয়ারে তো ভাই আমাদের টিচাররা যেভাবে শিখিয়ে থাকে সেভাবে আমরা শিখে থাকি বিষয়টা, কিন্তু যখন হচ্ছে কোচিং সেন্টারে যায় তখন কিন্তু ভাই একই পড়াটা কিন্তু অন্যভাবে শেখা হয়ে থাকে। তারপরে ভাই হচ্ছে এক একজন এক ধরনের পারফরমেন্স করে, তো ভাই এক্ষেত্রে হচ্ছে অনেকে প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও চান্স পায় না, বা অনেকে হচ্ছে ভাইয়া দেখে যে হচ্ছে মানে একজন ভালো করতেছে খারাপ করতেছে ডিপ্রেশনে চলে যায়। তো ভাই এক্ষেত্রে অনেক কিন্তু সুইসাইড অ্যাটেম্প করে, এই ধরনের ঘটনা শোনা যায়। তো ভাই এক্ষেত্রে আপনার মতামত কি, এবং কোচিং করাটা কি আসলে জরুরি? আসলে অবশ্যই এরকম হয়, সিস্টেম গুলো এরকমই হয়। এমআরসিপি এক্সাম একদম সিঙ্গেলি নিজে প্রিপারেশন নিয়ে 100% পসিবল ক্র্যাক করা মানে পাস করা ক্লিয়ার করা 100% পসিবল। তো কোচিং করাই লাগবে এরকম কোনো কিছু নেই। এখন আমি যদি বলি এই কনসেপ্ট ক্লিয়ার, যেটা বারবারই আমি বলি যে মেডিসিনের যে সোলো যেটা মেইন কনসেপ্ট, মেইন সিস্টেমের
মেজর সিস্টেম গুলার কনসেপ্ট ক্লিয়ার। এগুলো তো হয়তো অনেকে নিজে নিজে পারবে, ওর নিজের ডেভিডসনের সাথে সাহায্য নিয়ে সাথে সবগুলা বই বা ইউটিউব সবগুলা দেখে নিজে নিজে পসিবল। এই ক্ষেত্রে যদি অনেকে মনে করে না আমার এখনো কনসেপ্টটা ক্লিয়ার হইতেছে না, আমি এখনো এখানে লেকিংস আছে, এখানে উইকনেসটা আছে, এই ক্ষেত্রে কেউ মেন্টর অবশ্যই, যদি চায় কেউ মেন্টর ব্যবহার বা একজনের মেন্টরশিপ নিতে পারে। তো এটা কোনো কম্পালসারি কিছু না, এটা সবার ক্ষেত্রে না। এটা যদি কেউ দেখে যে আমি এত দিন পড়ার পরে ওই জিনিসটা আমার ক্লিয়ার হচ্ছে না বা আমি বুঝতে পারতেছি না, তো যখন হয়তো সিনিয়র কোনো ভাই বা যদি পার্সোনালি কোনো মেন্টরশিপ চায় পসিবল। কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংক সলভিং, নিজে নিজে ব্যাংক সলভিং বা কোয়েশ্চেন ব্যাংক গুলো সময় সলভিং করার জন্য এই সময় কোনো গাইডলাইন্স এর দরকার নেই, নিজে নিজেই পসিবল। আর আসলে আলটিমেটলি কিছুই লাগে না। তো আমি একদম সিঙ্গেল হ্যান্ডলি নিজে নিজে প্রিপারেশন নিয়ে পসিবল, 100% পসিবল। তো এখানে এর জন্য একদম ডিপ্রেস হওয়া বা এরকম কোনো মানে হয় না, কোনো লজিক্যাল না মানে। ধন্যবাদ ভাইয়া বিষয়টা আমাদের সাথে ক্লিয়ার করার জন্য। তো ভাইয়া পার্ট ওয়ান প্রিপারেশন তো সবাই নিল, কিন্তু সবার তো আর একবারে একবারে ভাইয়া ক্লিয়ার করা সম্ভব হয় না। তো ভাই এক্ষেত্রে হচ্ছে কতবার এক্সামে অ্যাটেন্ড করা যাবে? হ্যাঁ, এটা আমি আগে বলছিলাম যে পার্ট ওয়ানে 6 টাইম, প্রত্যেকটা পার্টে 6 টাইম, নট মোর দেন 6 অ্যাটেম্প। তো 6বার বেশি অ্যাটেম্প করা যাবে না কোনো পার্টি। তো পার্ট ওয়ান যদি কেউ পাস করে, তো পার্ট টু দেওয়ার ক্ষেত্রে তার 6 অ্যাটেম্প থাকবে, এর ভিতরেই শেষ করতে হবে, মানে ক্লিয়ার করতে হবে। পেসেস এর ক্ষেত্রেও 6 অ্যাটেম্প থাকবে, এর ভিতরে ক্লিয়ার করতে হবে। তো পার্ট ওয়ানে যখন সে অ্যাপ্লাই করবে বা এক্সামে বসবে, এই ক্ষেত্রে তার কাউন্ট শুরু হয়ে যাবে যে 6 অ্যাটেম্প। তো ওইটাই। ধন্যবাদ ভাইয়া। তো ভাই বাংলাদেশ আর ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ভাইয়া এক্সামটি কখন হয়ে থাকে? কোভিড এর ক্ষেত্রে হয়তো রিসেন্টলি ওরা কোভিড এর পরে ডায়েট কিছু হয়তো একটু বাড়াইছে। আগে আমার ফার্স্ট টাইমে অনেক সময় 3টা ডায়েট ছিল মেবি, তো রিসেন্টলি ওরা 4টা ডায়েট করছে। হয়তো ইউকের জন্য আর একটা ডায়েট, না অথবা মানে ইউকের জন্য একটা ডায়েট এক্সট্রা আছে, এরকম অনলাইন ডায়েট। তো নর্মালি এখন যে ডায়েটটা চেঞ্জ হয়েছে, এখন ফেব্রুয়ারিতে একটা ডায়েট আছে, ফেব্রুয়ারিতে একটা এক্সাম দেওয়া যায়। তারপর হলো মেতে একটা ডায়েট আছে, আগস্টে একটা ডায়েট আছে, আর একটা আছে নভেম্বরে একটা ডায়েট। তো এই 4টা ডায়েট মেবি এখন উম, করা যায়, তো এটা ওভারসিজ বা ইন্টারন্যাশনালি সবগুলাতেই। আর ইউকে ট্রেনের জন্য মেবি তারা আর একটা ডায়েট এক্সট্রা অ্যাড করছে, এটা আমি যদিও শিওর না, এটা ইউকে ইউকে ট্রেনিদের জন্য। ধন্যবাদ ভাইয়া। তো ভাই অনেকে এই বিষয়ে জানতে চাচ্ছে যে ভাই হচ্ছে প্রতিটা পার্টে কি আলাদা খরচ লাগে, এবং এমআরসিবি পার্ট ওয়ানের জন্য হচ্ছে কেমন কস্ট পড়ে যায়? উম সবকিছু চিন্তা করলে অবশ্যই বাংলাদেশের পার্সপেক্টিভে এটা একটা কস্টলি এক্সাম, অবশ্যই এটা না বলা যায় না। পার্টনের ক্ষেত্রে বা একবার যদি attempt আবারই 608 পাউন্ড দিয়ে আবার এক্সাম অ্যাটেম্প করতে হবে। পার্ট টু রিটেনের ক্ষেত্রে 608, আর পেসেস এর ক্ষেত্রে মেবি 157 পাউন্ড এরকম। যদি কেউ ইউকে থেকে দেয় তাহলে বাংলাদেশি টাকায় এরকম 1.5 লাখের মতো খরচ, ভিসা সবকিছু নিয়ে এরকম তাই আহ, এরকম আর কি। তো আলটিমেটলি কেউ যদি ফার্স্ট অ্যাটেম্পটে সবগুলা ক্লিয়ার করে, তো উইদিন 4 লাখের ভিতর হয়তো ক্লিয়ার করা পসিবল। এটা প্রত্যেকটা অ্যাটেম্প যদি ফেল হয়, তো প্রত্যেক অ্যাটেম্পের ক্ষেত্রে নতুন করে আবার ফিটা দিতে হবে আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাই এমআরসিবি পার্ট ওয়ান প্রিপারেশনের দিন নিয়ে কেউ পাশ করলো, তো ভাই এক্ষেত্রে হচ্ছে এফসিপিএস এমনি বা ডিপ্লোমা অন্যান্য ডিগ্রি ক্ষেত্রে কত পার্সেন্ট পড়া হচ্ছে ভাই কভার হয়ে যায়? এফসিপিএস এর ক্ষেত্রে এমআরসিপি আসলে এখন যে এফসিপিএস এর তাদের প্যাটার্নটা, কোয়েশ্চেন প্যাটার্ন বা এসবিএ নির্ভর, এসবিএ মানে ইমপ্রুভ করতেছে অনেক, এসবিএ বাড়ছে বলতে গেলে। তো এই ক্ষেত্রে এমআরসিপি অবশ্যই হেল্পফুল একদম অবশ্যই। এসবিএ অনেক ইমপ্রুভ করবে এফসিপিএস যারা ভবিষ্যতে দেওয়ার ইচ্ছা। তো তারপরেও এফসিপিএস এ ডেভিডসন, সোলোলি ডেভিডসন মোস্ট ইম্পর্টেন্ট। তো অনেক কোয়েশ্চেন বক্স বা অনেক কোয়েশ্চেন যেগুলো ট্রু ফলস, এগুলো তো এই এফসিপিএস এ চলে আসে ডেভিডসন থেকে। তো এগুলো তো আসলে আর পসিবল না। তো আমি মনে করি 60% এমআরসিপি কেউ যদি প্রিপারেশন নেয়, 50 to 60% তার প্রিপারেশন মোটামুটি এফসিপিএস এর কমপ্লিট হতে পারে। আর বাকি 50% বা 40% অবশ্যই তার ডেভিডসন
পড়তে হবে, ডেভিডসন বুকস গুলা, বক্স বা যেগুলো, এগুলো সলভ করতে হবে। তো ডেভিডসন অবশ্যই লাগবে এফসিপিএস এর ক্ষেত্রে। আর এমডি এর ক্ষেত্রে তাও তুলনামূলক আর একটু কম, কারণ এমডি এর কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে এফসিপিএস এর মতো বা এমআরসির মতো তো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড না মেডিসিন গুলা। স্টিল এখন ইমপ্রুভ হচ্ছে, বা তারা ট্রুফোস তাও ক্লিনিক্যাল কোয়েশ্চেন গুলা বাড়াচ্ছে তারা। তো এই ক্ষেত্রে স্টিল তারা ডেভিডসনে ফলো করে। তো এমডিতে খুব একটা বেশি এফসিপিএস এর মতো এতটুকু হেল্পফুল না, একটু কমই, কিন্তু অবশ্যই ক্লিনিক্যাল যে সিচুয়েশন গুলা বা ক্লিনিক্যাল ডিজিজ গুলা, এগুলোতে হেল্পফুল আসবে, অবশ্যই আসবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া হচ্ছে মেডিকেল সেক্টর তো অনেকগুলো অপশন রয়েছে ক্যারিয়ার করার জন্য। তো ভাই হচ্ছে আপনি মেডিসিন হচ্ছে কেন ক্যারিয়ার করলেন, মানে এই ক্যারিয়ার করার পিছনে কোনো হচ্ছে স্টোরি রয়েছে কিনা, বা কোনো টিচার হচ্ছে আপনাকে ইন্সপায়ার করেছে কিনা, যদি এই বিষয়ে কিছু শেয়ার করতেন। এবং ভাই এমআরসিপি টা দেওয়ার কেন পরিকল্পনা করলেন? যার কিছু ইন্টারেস্টিং হিস্ট্রি অবশ্যই আছে। যে ফার্স্ট অফ অল, সার্জারির প্রতি কোনো সময় আমার ইন্টারেস্ট ছিল না, তো এটা একটা অবশ্যই একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট আমার এই মেডিসিনে ক্যারিয়ার করার জন্য। আর সেকেন্ড একটা যদি বলি, ফিফথ ইয়ারে বা থার্ড ইয়ারে যখন ওয়ার্ডে আসতাম, মেডিসিনের সাথে মেডিসিন ওয়ার্ডে, তো আমাদের মেন্টর বা স্যাররা যখন একটা পেশেন্টের ডায়াগনোসিস, অন্যান্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলা এক্সক্লুড করতেছেন ইনভেস্টিগেশন গুলা দিয়ে, তারপর একটা ডেফিনেটিভ ডায়াগনোসিস এসে তারপর যে সময় ম্যানেজমেন্ট গুলা দেওয়া হচ্ছে বা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তখন পেশেন্ট ড্রামাটিক্যালি ভালো হচ্ছে। তো এই যে একটা একটা ডিটেকটিভনেস, একটা টোটালি, আর আমি শার্লক হোমসের ফ্যান, তো এইরকম একটা শার্লক হোমস একটা ভাব চলে আসে যে অল টাইম ডিটেকটিভ একটা চিন্তা ধারণা করা যায় মেডিসিনে, অনেক ডিজিজ ঘাটাঘাটি করা যায়, তারপর একটা ডেফিনেটিভ একটা ডিজিজ বের, মানে ডিজিজের উপরে একটা অ্যাপ্লাই করা হয়, ডেফিনেটিভ ডায়াগনোসিস বের করা হয়। তো এই জিনিসগুলো আর আমি মনে করি আর কোনো স্পেশালিটিতেই এত বেশি নাই। গাইনিও একটা লিমিটেড একটা ডিজিজ নিয়ে তারা ডিল করে, সার্জারিও এরকম। তো এই ক্ষেত্রে আমার অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট ছিল যে কি করার জন্য, মেডিসিনে ক্যারিয়ার করার জন্য। আর আরেকটা জিনিস, এমআরসিপি হয়তো ইন্টারনেট পরে আমার আসলে মাথায় আসে যে উম, কারণ এমআরসিপি এত অপরচুনিটি আছে, এত অপশন এমআরসিপি আমাকে আপনাকে দিবে, যে ওভারসিজ অথবা কান্ট্রিতেও। সো আমি মনে করি ফাইন, হোয়াই শুডন্ট আই ট্রাই, বিকজ এটা অবশ্যই অনেক অপরচুনিটি আমার দিতেছে। ওভারসিজে আমি ইউকে তে গেলেও সেটেল হতে পারবো, ইউকে তে একটা কনসালটেন্ট বা স্পেশালি মেডিসিন স্পেশালিস্ট, এটা অনেক কিছু, আমি মনে করি যে অনেক বিশাল একটা জিনিস। অথবা আমি যদি অন্য কান্ট্রিতে যাইতে চাই, আমার এইখানের ক্ষেত্রে বাংলাদেশের যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি গুলো এই ক্ষেত্রে মানে আমাকে হেল্প করছে না, যে কারণ যেহেতু বাইরে অ্যাপ্রুভ নাই এফসিপিএস বা রেসিডেন্সির ক্ষেত্রে। তো এই জিনিসটা আমি অবশ্যই এমআরসিপি আমার এই প্লাস পয়েন্ট। তো এই ক্ষেত্রে আমি বলি যে ইন্টারন্যাশনাল একটা প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান একটা প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি, সাথে এটা অনেক অপরচুনিটি আমাকে দিচ্ছে মেডিসিনের ক্ষেত্রে। তো এই অনেক এই ফ্যাক্টর গুলাই কাজ করছে আসলে মেডিসিনে বা এমআরসিপি চুজ করার। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই আমরা হচ্ছে প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভাইয়া হচ্ছে এমআরসিপি যারা ক্র্যাক করার স্বপ্ন দেখছে, যে ভাই দেখছে যে ভাইয়া অথবা যারা মেডিসিন হচ্ছে ক্যারিয়ার করার স্বপ্ন দেখছে, এবং যারা ভাই আমাদের অডিয়েন্স হিসেবে যারা এতক্ষণ অনুষ্ঠানের সাথে হচ্ছে উপস্থিত ছিলেন, তাদের উদ্দেশ্যে যদি কোনো অ্যাডভাইস দিতেন। আমি অ্যাডভাইস যদি বলি, আমি একটা কথাই বলবো যে এমআরসিপি যতটুকু অপরচুনিটি, এমআরসিপি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা যতটুকু আপনাকে অপশন দিবে ক্যারিয়ার ডাইভার্ট করার, মানে মেডিসিনের ক্ষেত্রে, অবশ্যই মেডিসিনের ক্ষেত্রে, আর খুব রেয়ারলি আর কোন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ওয়ার্ল্ডে আছে এত অপশন দিবে আপনাকে চুজ করার জন্য। আপনি আইদার ইউকে তে আপনি যদি ক্যারিয়ার করতে চান, ইউকে তে ক্লাবের পরে এনাদার একটা রুট আছে, এমআরসিপি একটা অপশন আছে অবশ্যই। ক্লাব ছাড়াও আপনি এমআরসিপি রুটে ইউকে তে সেটেলমেন্ট, ইভেন ইউকে তে কনসালটেন্ট হিসেবে আপনার ক্যারিয়ার করতে পারবেন। তো এই একটা অনেক বিশাল একটা জিনিস, এখানে সেটেল, সাথে কনসালটেন্ট হিসেবে এমআরসিপি করে মেডিসিনের একটা consultant, এই একটা অপশন। কেউ যদি ইউকে তে নাও চায়, যদি কেউ মিডিল ইস্ট বা এই কান্ট্রি গুলোতে ইজিলি ডিসেন্ট স্যালারি এবং ডিসেন্ট স্যালারি দিয়ে তাই ও জব করতে পারবে, ওমান, কাতার, সাথে দুবাই, এগুলা ও সিঙ্গাপুরে অনেক জব অপরচুনিটি আছে, অনেক চাহিদা। এবং এটা দেশের কর্পোরেট হাসপাতাল গুলোতে অনেক ডিমান্ডেবল একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। আর এটা অবশ্যই একটা প্রেস্টিজিয়াস ডিগ্রি, কারণ এই আরসিপি, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান, অনেক পুরনো একটা এই বলবো যে ফেলোশিপের একটা প্রতিষ্ঠান। এটা অনেক প্রাউড করার মতো একটা প্রতিষ্ঠান, অনেক পুরনো। তো এটা এটা অন্যরকম একটা প্রেস্টিজ, এটা অন্যান্য পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি গুলো এরকম ফিল আসে না বলবো। তো এই ক্ষেত্রে এটা অবশ্যই একটা অপশন। তো
আমি বলবো যে কেন নয়, হোয়াই নট। কেউ যদি এমআরসিপি বাইরে যাওয়ার মেডিসিনের ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, কনসালটেন্ট হওয়ার ইচ্ছা থাকে, তো অবশ্যই এমআরসিপি চুজ করতে পারে। তাই এক্সপেন্সিভ, এটা স্বাভাবিক, কিন্তু এটা ওর্থ এভরি পেনি আমি বলি। তো অবশ্যই করতে পারে, চুজ করতে পারে। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো ভাই আপনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যে ভাইয়া আপনি এত ব্যস্ত সময় পার করতেছেন, তার মধ্যে ভাই আপনি আমাদের জন্য সময় বের করেছেন এবং এত সুন্দর একটা গাইডলাইন দিয়েছেন। এবং আমরা আশা করছি যে এমএসসিপি পার্ট 2 প্রিপারেশন নিয়েও একটা সুন্দর গাইডলাইন আমরা আপনার কাছ থেকে পাবো। আর ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই অ্যাক্সেস মেডিকেল স্কুলকে, আবারও ধন্যবাদ এত সুন্দর, এত বড় একটা প্ল্যাটফর্ম মেডিকেলের আমাদের বাংলাদেশে আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে আমি গ্রেটফুল, ইট রিয়েলি মিনস এ লট, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে। জি ভাই, আর যদি সেশনটিকে মিস করে থাকেন তো হচ্ছে আমাদের এক্সেস মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেল হচ্ছে সেশনটি পেয়ে যাবেন। তো আমরা ভাইকে পরবর্তী আরেকটি সেশনে পাবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। ভাই আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।